প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 740তম পর্ব প্রচার হচ্ছে, আর সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন সাবেক সচিব মোফাজ্জল করিম এবং রাষ্ট্রদূত ছিলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বাম পাশে রয়েছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, দীর্ঘদিন ধরে প্রবাসীদের নিয়ে কাজ করেন। প্রিয় দর্শক, আমরা আসলে আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব। নতুন সরকার গঠিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার এসছে। এই সরকারের সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে প্রবাসী খাতে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমি প্রথমে মোফাজ্জল করিম আপনার কাছে জানতে চাইব যে নতুন সরকারটি যে গঠিত হয়েছে, এই সরকারের সামনে আসলে প্রবাসী খাতে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে বা বৈদেশিক খাতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? আপনাকে ধন্যবাদ। আমার তো মনে হয় সরকার পরিবর্তনের সঙ্গে আগের যে সমস্ত চ্যালেঞ্জ ছিল সেগুলোর কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ যেটা বা সমস্যা যেটা, সেটা বাংলাদেশের সমস্যা এবং সেটা সব সরকারকে সমানভাবেই এটা ফেস করতে হবে। তো যাই হোক, আসল কথা হচ্ছে আমাদের এই যে বিদেশে যারা যায় বা যাদের পাঠানো হয়, এদের প্রত্যেকেরই ব্যক্তিগত সমস্যা তো আছেই নানা রকমের। সেগুলো বাদ দিলে পরে আমাদের ধরেন সে সরকারের পক্ষ থেকে যেটা, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত দেশে সচরাচর আমাদের শ্রমিকরা যায় বা বেশি বাংলাদেশ থেকে বেশি লোক যায়, সেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারপরে মনে করুন ইউকে, হ্যাঁ কিছুটা অন্যান্য দেশে জাপান বা অন্যান্য দেশে যায়, তবে বেশিরভাগই যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তো সেগুলোতে আমার দৃষ্টিতে আর কি সবচেয়ে বড় হচ্ছে সমস্যা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যারা যাচ্ছে তারা কতটুকু যোগ্য, কতটুকু দক্ষ এবং যে দেশে যাচ্ছে সেই দেশের চাহিদা পূরণে কতটুকু সমর্থ, এখানে নিশ্চয়ই আমি বলবো যথেষ্ট ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে আমরা এই যাদেরকে দেখি যাচ্ছে এই দেশ থেকে, তারা সবই শ্রমিক পর্যায়ের, বলতে গেলে শিক্ষিত, প্রশিক্ষিত বা প্রকৌশলী বা এরা নাই বললেই চলে। এখানে ফলে কি হচ্ছে, ফলে শ্রমিকরা যাচ্ছে, গিয়ে তাদের যে কর্মসংস্থান যেটা হচ্ছে সেটা অত্যন্ত নামমাত্র বা অত্যন্ত কম পারিশ্রমিকের বিনিময়ে তারা কাজ করতে হচ্ছে। তো এটার কিছু করতে হলে পরে আমাদের এখানেই করতে হবে, দেশেই শ্রমিকদের দক্ষতা, শ্রমিকদের প্রশিক্ষণ ইত্যাদি বাড়াতে হবে। এখন যারা যাচ্ছে একেবারে সম্পূর্ণ হঠাৎ করে গ্রাম থেকে, হয়তো গ্রামে চাষবাস করতো বা কিছুই করতো না, বেকার যুবকরা, তারা যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যে বলুন বা যে কোনো জায়গায় এবং শ্রমিক পাঠিয়ে এবং শ্রমিক ছাড়া আপাতত অন্তত আর মানে প্রশিক্ষিত খুব একটা সুবিধা হবে না, শ্রমিকদেরই চালাতে হবে। হ্যাঁ, প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রকৌশলী বা একজন চিকিৎসক, এদের ব্যাপার অন্য, এরা কোনো সমস্যার সৃষ্টি করেন না, বরং তারা গিয়ে বিদেশে গিয়ে ভালো চাকরির সন্ধান পান, ভালো চাকরি করেন এবং সম্মানের সঙ্গেই আছেন। কিন্তু 90% হচ্ছে শ্রমিক শ্রেণীর, এবং এই শ্রমিক শ্রেণীর এদেরকে যদি প্রশিক্ষিত করতে হয়, তাহলে এখানে প্রশিক্ষণের ব্যবস্থাটা আরও জোরদার করতে হবে এবং এটা প্ল্যান করে করতে হবে যে আগামী এত বছর, 5 বছর বা 10 বছরের মধ্যে আমরা এতজন প্রশিক্ষিত শ্রমিক আমরা প্রস্তুত করবো। এবং আস্তে আস্তে তাতে হবে কি, অন্য দেশের, বিশেষ করে ধরুন ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, এখান থেকে যে সমস্ত ইয়েরা যাচ্ছে শ্রমিকরা, তাদের তুলনায় আমাদের শ্রমিকরা তেমন সুবিধা করতে পারে না। ওরা যদি প্রায় পায় যদি $100 বেতন, তা আমাদের এরা $60, $70, $80 সন্তুষ্ট থাকতে হয়। তো এটাই আমি মনে করি বড় সমস্যা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ধরুন সে এখানে আপনার তাদের যে বিদেশে যাওয়ার যে
কাগজপত্র বা হেনতেন, এগুলোতে দালালদের খপ্পরে পড়ে তাদের খুবই ক্ষতিগ্রস্ত হতে হয়। এই বিষয়টা কোনো সরকারই আমি দেখেছি খুব যে সিরিয়াসলি এদিকে নজর দিয়েছে তা নয়। এই সমস্ত দালালদের খপ্পর থেকে যদি জনসাধারণকে বাঁচাতে হয়, বিশেষ করে এই অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত শ্রমিকদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে পরে এটার সম্বন্ধে একটু মানে কঠোর ব্যবস্থা সরকারকে নিতে হবে। এখন তো মাশাআল্লাহ আমাদের ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর এখন আমরা আশা করার সময় এসছে বিভিন্ন সেক্টরে। ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা অনেক উন্নতি সাধন করতে পারবো। এই সেক্টরটা, বিদেশে শ্রমিক পাঠানোর সেক্টরটা, এদিকে বর্তমান সরকারকে নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে সমস্ত দালাল কোম্পানি বা এই সেই আছে, এগুলাকে একটু সাইজ করতে হবে। ডক্টর জালালউদ্দিন সিদ্দিকী, আপনি শুনলেন মাহফুজুল করিম যে কথাগুলো বললেন যে প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে এবং এখানে যারা দালাল শ্রেণী রয়েছে তাদেরকে আসলে দমন করতে হবে যদি আমরা অভিবাসী খাতকে আরও সমৃদ্ধ করতে চাই এবং নতুন সরকার যদি করতে চাই। আপনার দৃষ্টিতে আসলে কী মনে হয়, নতুন সরকার কি এগুলো পারবে এবং এর পাশাপাশি আরও কী ধরনের বাধা বিপত্তি আছে সেগুলোকে ফেস করতে এবং সেগুলোকে উতরাতে হবে? ধন্যবাদ আপনাকে। আমি প্রধান যেই মানে চ্যালেঞ্জটা দেখছি এই সরকারকে, সেটা হচ্ছে যে লোভ এবং ফাঁদে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারবে কিনা। মানে এটাকে আমি বলতে চাচ্ছি কোয়ান্টিটিভ ট্র্যাপ, মানে হচ্ছে সংখ্যাগত একটা ফাঁদ। মানে আমরা যারাই ক্ষমতায় আসছে 2000 সালের পর থেকে আমরা দেখছি যে আমাদের মাইগ্রেশন সেক্টরটাকে পলিটিসাইজ হয়েছে। পলিটিসাইজ মানে কি, মানে আমার সরকারের আমলে আমার কতজন লোক বিদেশে পাঠাতে পারলাম নাম্বারের দিকে আমরা সবসময় একটা গুরুত্ব দিতে গেছি। তো গুরুত্ব দিতে গিয়ে যেটা হয়েছে যে আমাদের যে কোয়ালিটিটিভ জায়গাগুলো যেগুলো ছিল, মানে মনে করেন যে দক্ষ শ্রমিক তৈরি করা, অথবা মনে করেন যারা দালাল শ্রেণীকে একটা রেগুলার ফ্রেমওয়ার্কের ভিতরে আনা, তাদেরকে একটা মানে একই সাথে যে আপনার স্কিল ওয়ার্কার তৈরি করা, এই জায়গাগুলো সবসময় ওই সংখ্যাগত কারণে কিন্তু দামাচাপা দিয়ে রাখেছে। এবং সরকার সবসময় আপনার দেখবেন যে সবসময় বলার চেষ্টা করেছে যে আমার আমলে এত লক্ষ লোক বিদেশ গিয়েছে, আমার আমলে এত বিলিয়ন ডলারের দেশে আসছে। কাজে এটা হচ্ছে আমি দেখছি যে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে মনস্তাত্ত্বিক জায়গাটায়, যে সে কি এই ঐতিহ্যটা ধরে রাখবে নাকি না এই জায়গাটাকে সে আসলেও চেঞ্জ করতে চাবে। কারণ সে যদি কোয়ান্টিটির জায়গায় যদি যায়, যে সে যদি তাড়াহুড়া করে যে আমি তাড়াতাড়ি বেশি মাত্রায় লোক পাঠাবো, বেশি রেমিটেন্স পাবো, তাহলে যে আমার যে পূর্বে যে সমস্যাগুলো সেগুলো সমাধান হবে না। আর স্যার যেটা বলেছেন এটা তো অবশ্যই, এটা তো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি জিনিসগুলো। তবে এর সাথে আমি যা দ্বিতীয় একটা চ্যালেঞ্জ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিদেশের মার্কেট কিন্তু ডাইভার্সিফাইড না। আমরা কিন্তু মার্কেটটা হচ্ছে টোটাল এই পর্যন্ত আমাদের প্রায় 9 লক্ষ নাকি 10 লক্ষ লোক গিয়েছে, এবং তার 80% গিয়েছে হচ্ছে সৌদি আরব। কারণ সৌদি আরবের সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে সেই জন্য তারা বেশি লোক নিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে আমরা এই 1-2টা কান্ট্রিতে আমাদের মার্কেটটা কনসেন্ট্রেট করছে। তাহলে আমরা যদি মার্কেটটা যদি তৈরি না করতে পারি, বিশেষ করে ইউরোপে যেরকম মনে করেন এখন একটা বিশাল একটা মার্কেট তৈরি হয়েছে, এখন মনে করলেন যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার মার্কেট তৈরি করা, কিন্তু আবার বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমি মার্কেট না হয় তৈরি করলাম, কিন্তু আমার কি ফোর্স মানে লেবার ফোর্স কি তৈরি আছে কিনা, মানে আমার সেই দক্ষ শ্রমিক যে শ্রমিকটা ওই মার্কেটটাকে রিচ করতে পারবে সেইটা কি আমার তৈরি আছে কিনা, সেটা হচ্ছে একটা কথা। যদিও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে তার নির্বাচনী বিভিন্ন ভাষণে আমরা দেখেছি যে বলার চেষ্টা করেছেন যে আমাদের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না, মানে বাংলা ইংলিশের সাথেও আমাদের অনেকটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে। সো ল্যাঙ্গুয়েজ ইটসেলফ অ্যাজ এ স্কিল। আপনি যদি ইউরোপের বাজার যদি ধরতে চান, একটা ল্যাঙ্গুয়েজ যদি জানে আপনার কিন্তু বাজারটা ধরতে খুব সুবিধা হবে। তারপর অন্যান্য আনুষঙ্গিকতা আছে। কাজে এই দুইটাকে আমি এই মুহূর্তে শুধু কি ল্যাঙ্গুয়েজ নাকি অন্যান্য বিষয়ের উপর? অন্যান্য তো অবশ্যই আছে। এখন মনে করেন যে আপনি যখন বর্তমান যে শিক্ষামন্ত্রী যে হয়েছেন সে হচ্ছেন যে আপনার দেখলাম যে তার পিএইচডি হচ্ছে টিবেট নিয়ে, মানে ভোকেশনাল ট্রেনিং নিয়ে। কাজে ভোকেশনাল ট্রেনিংটা যে কত বড় ইম্পর্টেন্ট আমার মনে হয় উনি আমাদের থেকে উনি শিক্ষামন্ত্রী বেশি জানেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আপনি দেখেন প্রবাসী মন্ত্রণালয় যদি কাজ করতে হয় তাদের কিন্তু শিক্ষা মন্ত্রণালয় লাগবে। মনে করেন এনআইডি করতে হবে, পাসপোর্ট করতে হবে, তো সব কিছু কিন্তু দেখেন এই প্রবাসী মন্ত্রণালয় কিন্তু চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে সে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে ধরা, অর্থাৎ সেখানে একটা কোঅর্ডিনেশন নাই। মানে একটা লোক যে বিদেশ যাবে সে যদি যেতে চায় আগে এনআইডি নাম্বার যদি করতে হয় তাহলে এলজিআইডি তে দিতে হবে, মানে যেহেতু নির্বাচন কমিশনের আওতায় হচ্ছে আপনার এনআইডি করা।
আবার পাসপোর্ট করতে হলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে, আবার তাকে যদি ট্রেনিং স্কিল করতে তাকে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে। তাহলে প্রবাসী মন্ত্রণালয় আসলে সে কতটুকু আসলে সে সেলফ সাফিসিয়েন্ট, মানে তার যে কতটুকু সে স্বাধীনতা ভোগ করতে পারতেছে, কারণ সে বিভিন্ন মন্ত্রণালয়ে ধরা। এই জায়গাগুলোকে যদি আমরা এক মন্ত্রণালয় এক ঘরে না আনতে পারি, মানে যে মাইগ্রেন্ট ওয়ার্কার সে যাবে, সে প্রবাসী মন্ত্রণালয়ে আসবে, সে এসে সে এনআইডি কাজ করবে, পাসপোর্টে কাজ করবে, তার সিকিউরিটি ক্লিয়ারেন্স হবে, তার স্কিল হবে, সব কিছু সে এক জায়গায় পাবে। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জের জায়গায়, যে আপনাকে যতগুলো স্টেপগুলো কমায় আনতে পারবেন ততগুলো আপনার সুবিধা হবে। তো এই তিনটা সেক্টরকে আমি দেখতেছি মোটামুটি একটা চ্যালেঞ্জ। জি, মোহাম্মদুল করিম, আমাদের আপনি প্রক্রিয়ার কথা বলেছেন যে বাংলাদেশের লোক পাঠানোর ক্ষেত্রে দেখা যায় যে এক শ্রেণীর দালাল কাজ করে, সেখানে প্রক্রিয়াগত কিছু ঝামেলা রয়েছে, কিন্তু আবার রাজনৈতিকভাবে আমরা দেখি যখন যে সরকার আসে তখন তাদের কিছু লোক এই সেক্টরকে দখল করে একটা সিন্ডিকেট করে ফেলে, যেটা আমরা দেখলাম 5 আগস্টের পরে নতুন আরেকটি বাইরার সাধারণত লিড করে থাকে, সেখানে দেখলাম নতুন আরেক সেট মানুষ চলে এসেছে, আগে যারা ছিল তারা নেই, নতুন আরেক সেট মানুষ তারা চলে এসেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটাকে আসলে কিভাবে সামাল দেবে? এটা সরকারকেই দেখতে হবে যে যে প্রক্রিয়াতে যাচ্ছে শ্রমিকরা, কাদের মাধ্যমে যাচ্ছে, কারা তাদের পাঠাচ্ছে, এবং সেটা যে দেশে যাচ্ছে সে দেশের চাহিদা পূরণ করতে কতটুকু সমর্থ। এরা তো শুধুমাত্র এখন যে সিস্টেমটা চলতেছে, লোক আসলো মানে XYZ যেই আসুক না কেন, যেতে চায় পাঠাও, ওর কি যোগ্যতা, ওখানে কি চাহিদা ইত্যাদি কোনো কিছু না, মানুষ পাঠানো, এবং তার জন্য বেশ কয়েক লক্ষ টাকা মাঝখান থেকে তারা হাতিয়ে নিচ্ছে। আচ্ছা, তো সরকারকে এই ব্যাপারটা খুব যে কঠিন কিছু তা না, কিন্তু এই ব্যাপারটা দেখতে হবে যে না, আমাকে যদি বৈদেশিক মুদ্রা যদি উপার্জন করতে হয়, এখন আমি যদি ধরেন $1 মিলিয়ন যদি ডলার উপার্জন করি মধ্যপ্রাচ্য থেকে, তাহলে পরে সেটাকে কি করে, ওই দেশের চাহিদাটা কি, আর আমাদের কমতিটা কোথায়, ঘাটতিটা কোথায়, এটা দেখে এটার জন্য আলাদাভাবে একটা স্কিম নিতে হবে, নিয়ে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ কথাটা এই বিদেশে যাতায়াতের ব্যাপারে কোনো উল্লেখই কেউ করে না, অথচ ওখানে যাওয়ার পরে মানে দেখা যায় যে চাকরি করছে ঠিকই, অত্যন্ত নিম্নমানের শ্রমিক, যেখানে কোনো দক্ষতা বা যোগ্যতার কোনো প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তার নাই। তখন তারই একজন সহকর্মী যে ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে বা পাকিস্তান থেকে যাচ্ছে, সে গিয়ে দেখা যাচ্ছে তার স্কিলের জন্য সে একটা উঁচু মানের একটা পদে সে পদায়িত হচ্ছে। আর আমাদের এ বেচারা শুধুমাত্র নিজের গতর কাটিয়ে যতটুকু পারা যায় সেটা করছে। জিনিসটাতে একটু সামান্য নতুন, আমি মনে করি নতুন একটা উদ্যোগের দরকার আছে। সেই উদ্যোগটা যদি এই সরকার নেন তাহলে খুব ভালো হবে, দেশের জন্য এটা সুদূর প্রসারী এটার ফল আমরা পাব। যে কি মুদ্রা কথা হচ্ছে যে কোয়ালিটি, যেটা ভাই উল্লেখ করেছিলেন যে আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটি, খালি কোয়ান্টিটি দিয়ে দেখলে হবে না, কোয়ালিটি বাড়াতে হবে। যার ফলে আমি যদি 1 লক্ষ লোক পাঠিয়ে যে টাকাটা পাই, সেটা আমি দেখা যাবে 20,000 25,000 পাঠিয়ে সেই মুদ্রাটা উপার্জন হচ্ছে, এবং ওটাই কাম্য, এবং এটারই চাহিদা বিদেশে বেশি। জি, আমরা আলোচনা করব। এই পর্যায়ে নিচ্ছি প্রিয় দর্শক একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আলোচনা করছেন, মোফাজ্জল করিম এবং ডক্টর জালালউদ্দিন শিকদার। চমৎকার আলোচনা করছেন। আমরা যে জায়গায় ছিলাম যে নতুন আসলে একটা উদ্যোগ নিতে হবে, ডক্টর জালাল যেটা মোফাজ্জল করিম বলছিলেন যে নতুন একটা উদ্যোগ নিতে হবে, কিন্তু আমরা তো প্রত্যেকটা সরকার আসলে বা বিভিন্ন পরিবর্তনের সময় এই আশাটা করে থাকি যে একটা নতুন উদ্যোগ নিতে হবে, আমাদের অভিবাসিকা সমৃদ্ধ হবে, ভালো হবে এবং প্রক্রিয়াগুলো ঠিক হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সমন্বিত কোনো এরকম উদ্যোগ চোখে পড়ছে না। এবং নতুন যে সরকারটা আপনি যেটি বলেন যে প্রবাসীকরণের মন্ত্রী অন্যান্য মন্ত্রের মধ্যে যে সমন্বয়হীনতার অভাব রয়েছে, এই জায়গা কি এক জায়গায় করা যায় কিনা যে আমরা অভিবাসীদের পাঠানোর ক্ষেত্রে একটি মন্ত্রণালয় দেখভাল করবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মতো? না, এটা সম্ভব হচ্ছে যে আপনার বিনিয়োগ, স্যার আরও ভালো বলতে পারেন, বিনিয়োগ বোর্ডের স্যার কনসেপ্টটা কিন্তু এভাবেই তৈরি হয়েছিল, যেটা যে বাইরে যারা ইনভেস্টমেন্ট করতে আসতো তা দেখা যেত যে আপনার 17টা মন্ত্রণালয় থেকে আপনার অনুমোদন নিতে হতো তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন বিষয়। তখন কিন্তু এই বিনিয়োগ বোর্ডটা কিন্তু করা হয়েছে, যেখানে এক বিল্ডিংয়ে এসে সবাই কিন্তু কাজটা করে ফেলেছে, মানে কাজটা অনেক হয়েছে। স্যার যেহেতু ওই সময় ছিলেন, ওনারা আরও ভালো বলতে পারবেন। কাজে যেহেতু আমাদের এরকম একটা মডেল আছে, আমাদের এই মডেলটা মানে ফলো করা যেতে পারে।
কিন্তু আমি স্যারের কথার পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে মানে নতুন যে উদ্যোগ নিতে হবে, এই নতুন উদ্যোগটা কিসের? আমরা কিন্তু সবসময় দেখি সরকার চেঞ্জ হলে দেখবেন যে আপনার বাইরের নতুন নতুন গ্রুপ তৈরি হয়, মানে ব্যবসা করার ক্ষেত্রে। যারা 5 আগস্টের পরেও কিন্তু দেখা হ্যাঁ গেছে। হ্যাঁ, মানে হিউম্যান ব্যবসা করার ক্ষেত্রে আপনার এটা একটা কাঁচা পয়সা, এটা লাভটা বেশি। এবং নতুন গ্রুপ দাঁড়িয়ে যে, এবং তারা কিন্তু সবসময় সরকার আমলে শক্তিশালী থাকে তারা, রাইট? তাহলে এখন আমি এর থেকে আমার বাঁচার উপায়টা কি? এর থেকে আমার মানে কি, আমার এখানে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। অ্যাকাউন্টেবিলিটি কীভাবে হবে? আমরা ইন্ডিয়ান মডেলে দেখতে পারি। ইন্ডিয়ান মডেলে কি করছে যারা, তারা সমস্ত রিক্রুটিং এজেন্টদেরকে তারা একটা সফটওয়্যারের মাধ্যমে তারা মেনটেন করে। সেই সফটওয়্যারটা কীরকম, তাদের একটা র্যাঙ্কিং সিস্টেম হয়। সেই র্যাঙ্কিং সিস্টেমটা হচ্ছে আমি আমার মানে কোন কোম্পানি সে কীরকম লোক পাঠালো, কেউ যদি ফল্ট করে অথবা করে, তার একটা মাইনাস পয়েন্ট হবে। এরকম করে করে তারা র্যাঙ্কিংটা করে। র্যাঙ্কিংটা করলে যে সুবিধাটা হচ্ছে, যখন এমপ্লয়াররা অন্য দেশে, তখন তারা করে কি ডিরেক্টলি আপনার এই রিক্রুটিং এজেন্টদের যাদের খুব ভালো পারফরমেন্স, তাদের সাথে তারা যোগাযোগ করে তারপর তারা লোক নেওয়ার চেষ্টা করে। এবং এর মাধ্যমে কিন্তু আপনার ইন্ডিয়া গুড গভর্নেন্সটাকে এনশিওর করেছে। এখন আমাদের সরকারকে এই জায়গায় যেটা, এই সরকার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু অন্য সময়ের আমলের সরকার না, একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ম্যান্ডেট নিয়ে তার একটা বিশাল একটা রাজনৈতিক শক্তি নিয়ে আসছে। তার এই জায়গায় কিন্তু সমতা, ন্যায়, ন্যায্যতা, আপনার ইনসাফ, এই তিনটার কিন্তু কমিটমেন্ট কিন্তু আছে। এই যদি আমরা যদি দেখি, সেই জায়গায় কিন্তু আমাদের এই রিক্রুটিং এজেন্টদেরকে আপনার অবশ্যই একটা র্যাঙ্কিং সিস্টেমে আনতে হবে। এবং একইভাবে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, আমাদের যে সাবজেক্টে বলেন দালাল শ্রেণী, আমাদের দালাল শ্রেণীটাকে যেরকম একটা নেগেটিভ আছে, যেমন খারাপ আছে, কিন্তু আবার এটাও সত্য, আমাদের বর্তমান কালচারাল দিক দিয়ে যদি দেখা হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু এই দালালরা কিন্তু আমাদের মাইগ্রেশনটাকে প্রমোট করেছে। এখন এই যে দালালকে আমরা দালাল না বলে, এটাকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড একটা টার্ম ইউজ করে, তারা সার্ভিস প্রোভাইডার, তাদেরকে আপনি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনেন, তাদেরকে লাইসেন্স দেন, একটা স্বীকৃতি দিয়ে, একটা লাইসেন্স দিয়ে আনেন, একটা শর্ত দিয়ে দেন যে তোমার কোথায় অফিস থাকবে, কি থাকবে। কারণ আপনি যদি ইংল্যান্ডও যদি দেখেন, ইংল্যান্ডও কিন্তু এই যে পেনশন ভাতা বলেন, ওগুলা নেওয়ার দেখবেন যে রাস্তার পাশে দোকান আছে, ওখানে কিন্তু করে দিচ্ছে এগুলো তাদের পক্ষ হয়। তাহলে সার্ভিস প্রোভাইডিং হিসেবে সব জায়গায় আছে। আমরা এটাকে একটা নতুন টার্ম দিয়ে যারা অন্যায় করছে তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। কিন্তু এটা তো সত্য, গ্রামের মানুষদের পক্ষে শহরে এসে রিক্রুটিং এজেন্ট খুঁজে ওই পাসপোর্ট কোথায়, ওই এনআইডি কোথায়, এগুলো তার পক্ষে করা সম্ভব না। মানুষগুলো খুবই স্বল্প শিক্ষিত, তাকে ওই দালালের উপরেই নির্ভরশীল থাকতে হবে। এটা আমাদের বাস্তবতা। কাজে এটাকে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের দিকে এনে আমরা লেয়ারগুলো কমিয়ে দিই। কারণ প্রতিটা লেয়ার যখন তৈরি হয়, তখন মাইগ্রেশন কস্টটা বেড়ে যায়, সবাই তো প্রফিট করতে চায়। যদি আমরা যদি এই ফ্রেমওয়ার্কের ভিতরে আনি, র্যাঙ্কিং সিস্টেম করি রিক্রুটিং এজেন্টদেরকে, আবার একেবারে দালালদেরকে যদি আমরা একটা সার্ভিস প্রোভাইডার হিসেবে যদি আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনি, তাহলে আমার লেয়ারগুলো কমে যাবে। মানুষ জানবে কে সার্ভিস প্রোভাইডার, কে রিক্রুটিং এজেন্ট, তাহলে মাইগ্রেশন কস্টটাকে আস্তে আস্তে কমতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ এক্ষেত্রে কি কোনো লাইসেন্স দেয়া বা যারা সার্ভিস প্রোভাইডারদের বলছেন, তাদেরকে আসলে কিভাবে এটাকে তো আপনাকে বের করতে হবে। যেমন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যেমন র্যাঙ্কিং হয়, কোন ইউনিভার্সিটি যেমন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে, সেটা এজেন্সি দ্বারা, ওই যে দালাল যে ভিন্ন নামে আপনি বললেন যে সার্ভিস দালালটা হচ্ছে আপাতত সার্ভিস প্রোভাইডার। কারণ আপাতত তাদেরকে লাইসেন্স দেওয়া হোক, তাদেরটা র্যাঙ্কিং না, তাদেরটা আগে তোমাকে পারফরমেন্স দেখতে হবে। কিন্তু আমরা তো রিক্রুটিং এজেন্ট একটা প্রতিষ্ঠিত বডি, তাদেরকে সম্বন্ধে আমরা জানি। কিন্তু আপনার দালালদের যদি আমরা মানে সার্ভিস প্রোভাইডার হিসেবে যদি আমরা লাইসেন্স দিই, তাদেরকে কয়েক বছর অবজার্ভ করতে হবে যে তাদের পারফরমেন্স কি, এটা পাইলট প্রজেক্টের অনুযায়ী। তারপর তাদের তো আমরা র্যাঙ্কিং সিস্টেম করবো। তাদের প্রোফাইল করে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে, ডিটেলস তাদেরকে দিয়ে দিতে হবে, যাতে পুলিশের কাছে থেকে শুরু করে সব কাছে থাকে, সবার কাছে তথ্য থাকে এবং অত গ্রামে সবাই জানবে যে এই লোকটা হচ্ছে বিদেশে সার্ভিস প্রোভাইডার পাঠানোর জন্য, তখন তারাও তার সাথে যোগাযোগ করে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হলো। জি স্যার, যেটি ডক্টর জালাল শহীদুর বলছিলেন যে যারা আমরা দালাল বলি আর কি, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে তাদেরকে সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দিয়ে স্বীকৃতি দিতে, এবং তারাই আসলে এই পুরো খাতটা পরিচালনা করবে এজেন্সির সাথে মিলে। তো এইটাকে আসলে কিভাবে? এটা তো অত্যন্ত উত্তম প্রস্তাব, এবং এটাই বোধহয় হওয়া উচিত। তাহলে পরে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালনটা আর একটু বেড়ে যাবে। কারণ সরকারকেই প্রথমে এইটা একটা কাঠামোর মধ্যে আনতে হবে, রুলস রেগুলেশন ইত্যাদি করতে হবে, করে তারপরে এটাকে স্বীকৃতি দিয়ে তারা এই যদি কোয়ালিটি থাকে বা কোয়ালিফিকেশন থাকে তাদের, তাহলে পরে তারা লাইসেন্স প্রাপ্ত হয়ে পাঠাতে পারবে। এবং কোনো অনিয়ম হলে তো তার ব্যবস্থাও নেওয়া যাবে নিশ্চয়ই। এই ব্যবস্থা অবশ্যই যদি কিছু অনিয়ম যদি করে তখন ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আর কি, তাদেরকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। এখন যার খুশিতে আমি এখান থেকে বের হয়ে গেলাম যে আমি এখন থেকে এই ব্যবসা করব, আর লোকজনের কাছ থেকে টাকা নিলাম, পাঠালাম, একটা মানে কোনো রকম কোনো ঠাই ঠিকানা কিচ্ছু নাই। যদি কিছু একটা অন্যায় করি, যদি
তাও সেই অন্যায়টা ধরার জন্যে বা ইয়ে করার জন্য সরকারের কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত আছে তাও না। তো পানের দোকানের মতো ব্যাপার স্যাপার চলছে। জি। তো এই পানের দোকান সিস্টেমটা বাদ দিয়ে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনা, এটা খুব ভালো প্রস্তাব এবং এটা বোধহয় কার্যকর। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ কিছুদিন আগে থেকেই অভিবাসী যাওয়া বন্ধ রয়েছে, বেশ কিছু দেশে তারা বন্ধ রেখেছে। তার পাশাপাশি এখন আমরা দেখলাম যে অনেক দেশে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। অনেক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে, ইউরোপেরও অনেক দেশ বাংলাদেশের ভিসা দিচ্ছে না। তো এই একটা নেতিবাচক প্রভাব কিন্তু অলরেডি অভিবাসীদের উপর পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে নতুন সরকার কি করতে পারে? আপনি তো একজন কূটনীতিক ছিলেন। এই যে ভিসা দিচ্ছে না বললেন না, জি জি, কেন দিচ্ছে না এটা নিয়ে কি কোনো রকমের কেউ কোনো ইয়ে করে দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, কোনো গবেষণা করেছেন? কিছুই না, এমনি শোনা কথা দিচ্ছে না, দিচ্ছে না, যেন কারো কোনো দায়িত্ব নাই। এখানেও আবার ওই সরকার, কারণ সরকার ছাড়া তো আর কোনো গতি নেই, একমাত্র গো বিটুইন হচ্ছে সরকার। একজন শ্রমিক এবং একজন ইয়ের কাছে বিদেশে যে নিয়োগকর্তা, তার মাঝখানে আছেন আমাদের বাংলাদেশের সরকার বাহাদুর। তো সরকার বাহাদুরকেই এটা ইয়ে করতে হবে আর কি। ডক্টর জালাল এই বিষয়ে কিছু যোগ করতে চান? না, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, যে আমাকে এই মুহূর্তে কেস স্টাডিটা হচ্ছে নেপালকে দেখতে হবে। নেপালও কিন্তু তারা কিন্তু লোক পাঠাতে পারছে না দুবাইতে, মানে ইউএইতে। ইউএর নিউজ থেকে যেটা আমরা পেয়েছি যে তারা খুব কশাস, যে এসব দেশগুলোতে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, বিশেষ করে জেনজি আন্দোলন হয়েছে, সেসব দেশ থেকে তারা লোক নেওয়া বন্ধ করেছে। এটা হচ্ছে নেপালের একদম খুব রিলায়েবল সোর্স থেকে, একদম অথেন্টিক সোর্স থেকে এটা হচ্ছে। আমার মনে হয় যে মানে একমাত্র সৌদি আরব যেহেতু তারা ওয়ার্ল্ড কাপ নিবে বলে তারা মানে লোক নিয়েছে, অন্যান্য দেশগুলো আসলে বাংলাদেশে একটা ট্রানজিশনের জন্য আমার মনে হয় তারা অবজার্ভ করছিল। এবং মালয়েশিয়া কিন্তু আমাদের লোক পাঠানো বন্ধ আছে মোটামুটি। আমার মনে হয় কি মানে এই রাজনৈতিক সরকার, মানে রাজনৈতিক সরকারকে সাথে আসলে সম্পর্ক করতে এসব দেশগুলো বেশি আগ্রহী। এবং আমার মনে হয় যে আগামীতে পদগুলো খুলবে, কিন্তু এগেন মাথায় রাখতে হবে যে মানে শ্রমবাজার যদি আমরা ডাইভার্সিফাই না করতে পারি, যদি ওই মধ্যপ্রাচ্য নিয়ে যদি পড়ে থাকে, তাহলে কিন্তু আমাদের মানে ওই হয়তো রেমিটেন্স পাবো। এবার আমরা $34 বিলিয়ন পেয়েছি এখনো পর্যন্ত সব মিলে, কিন্তু এটা দিয়ে আসলে আমরা লং টার্ম আমরা সাস্টেনেবল হবে না। আমাদের ডাইভার্সিফাইয়ের কথা বলছেন, নতুন মার্কেট খোঁজার নতুন কথা, মার্কেট আমরা কোন দিকে মানে এখন আমাদের তো অবশ্যই তার জন্য তো ব্যবস্থাও গ্রহণ করতে হবে। ইউরোপের বাজার দিকে যেতে হবে, চাহিদা এবং সাপ্লাই তাদের ধরনের চাহিদা সেই অনুসারে। যেন আমরা কোরিয়ান মার্কেট ধরতে পারছি না। কোরিয়াতে প্রতি বছর বাংলাদেশ থেকে 10,000 কোটা দিয়ে রাখছে, আমরা 2-3 হাজার বেশি পাঠাতে পারি না। জাপানও 10,000 কোটা দিয়ে রাখছে, আমরা পাঠাতে পারছি না। হোয়ার এজ আপনার নেপাল কিন্তু তারা ঠিকই পাঠিয়ে ফেলছে। কেন পাঠিয়ে ফেলছে? নেপাল কি করেছে, আপনার কোরিয়ান আর জাপানের গভর্নমেন্টের সাথে আপনার মানে চুক্তি করে তারা তাদের এক্সিস্টিং ইউনিভার্সিটিগুলোকে তাদের হাতে তুলে দিয়েছে। এবং তোমরা বলতেছো তোমরা এখানে ইনভেস্ট করো, তোমাদের সিলেবাস পড়াও, তোমরা এখান থেকে ওয়ার্কার করে তোমরা নিয়ে যাও। তো এখন আমাদেরকে এই মডেলটাও দেখতে হবে যে আমরা কোরিয়া, কারণ আমাদেরকে মনে করেন, আমাদের তো এখন মনে করেন আপনি একটা নতুন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাবেন, এখন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরই বা কোথায় আছে, টিচারই বা কোথায় আছে আপনার। এখন আমি যদি কোরিয়াকে বলি আচ্ছা আমার জাপান বাংলাদেশ যে টেকনিক্যাল সেন্টার আছে এটা তুমি নিয়ে নাও, অথবা আমাদের যে আরও অন্যান্য টেকনিক্যাল সেন্টারগুলো আছে, এগুলো যদি আমরা একটা পাইলট প্রজেক্ট দেখতে পারি, যে সৌদি আরব বলেন, কাতার বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন করেন দেশকে, আমরা বিশেষ করে জার্মানরা খুব আগ্রহ যে তোমরা তোমাদের সিলেবাসটাকে এখানে অ্যাপ্লাই করে তোমরা ওয়ার্কার তৈরি করো, তোমরাই নিয়ে যাও। আমরা 3-4টা টেকনিক্যাল সেন্টারগুলো, ভোকেশনাল ট্রেনিংগুলো মানে সেন্টারগুলোকে আমরা একটা পাইলট প্রজেক্টে দেখি আমাদের আউটপুট কিরকম, তারা তো তখন রিসোর্স দিবে। চায়না যেমন প্রতি বছর বাংলাদেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনার তারা 100 জন স্টুডেন্টকে তারা স্কলারশিপ দিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে আপনার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, রাইট? এখন আমরা চায়নাকে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তুমি তো নিয়ে যাচ্ছ, তোমার দেশে পড়াচ্ছ। ওরা কি করে? ওর দেশে পড়ায় ওরা স্কিল ওয়ার্কার তৈরি করে। তো তুমি একটা কাজ করো, আমি একটা পলিটিক্যাল সেন্টার তোমার ইনস্টিটিউট তোমাকে দিয়ে দেয়, তুমি এখানে ওয়ার্কার তৈরি করো, তোমার সিলেবাস পড়াও। এরকম দেখি 4-5টা কেস স্টাডি তাহলে সেনা তৈরি হবে। শুধু একটা জায়গায় আমার শিক্ষা মন্ত্রণালয় তৈরি করবে ওই আশায় না ভরে থেকে আমরা মাল্টি অ্যাপ্রোচের দিকে যাই, তাহলে সেনা সুবিধাটা হবে। স্যার, আপনি ডক্টর জালালের কথা নিশ্চয়ই শুনেছেন যে কোরিয়া জাপানের ক্ষেত্রে তারা, নেপাল যেটি করছে কোরিয়া জাপান লোক পাঠানোর ক্ষেত্রে, তাদের বিশ্ববিদ্যালয়গুলি কোরিয়া জাপানের হাতে দিচ্ছে এবং তারা এখানে এসে তাদের কারিকুলাম অনুসারে কী ধরনের লোক তাদের দরকার সেভাবে প্রশিক্ষিত করে নিচ্ছে বা শিক্ষিত করে নিচ্ছে। সেটা আমাদের দেশে কতটা ভায়াবল এবং নতুন সরকারের জন্য প্রস্তাবটা চমৎকার প্রস্তাব, কিন্তু আমাদের দেশের একটা দুর্ভাগ্য হচ্ছে যে কোনো নতুন প্রস্তাবে আর কি আমরা চট করে আমরা হঠাৎ করে খুব বড় বেশি দেশপ্রেমিক হয়ে যাই। আমরা চট করে মনে করি হায় হায় গেল সব গেল, বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের হাতে। মনে করুন, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে,
ওই আমাদের সমুদ্র বন্দরগুলা, চট্টগ্রাম বন্দর ইত্যাদি, যখন মেনটেন্যান্সের জন্য একটা কথা উঠলো যে বিদেশে, সঙ্গে সঙ্গে এটা তীব্র প্রতিবাদ এসে গেল রব উঠলো। কেন এটাকে, যদি নেপাল যদি পারে তাহলে আমরা নেপালকে তো ওরা ইয়ে করে নিয়ে যায় নাই, ওদের দেশে অন্তর্ভুক্ত করে ফেলে নাই, বা কোনো কলোনিও বানায় নাই, কিছু না। এটা একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট। এই অ্যাডহক অ্যারেঞ্জমেন্টটা এটা সাকসেসফুল করতে হলে পরে সেরকম ভীষণ দরকার। তো সেটা আমরা আশা করব, এখন যেহেতু আমাদের গণতন্ত্রের নতুন করে উত্তরণ হয়েছে, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন, তারা এই বিষয়গুলা তারা খোলা মন নিয়ে কোনো রকম করে গেল হায় হায় ইত্যাদি না করে দেশের মঙ্গলের জন্য যেটা দরকার, সেটা করা উচিত। আর দেশকে চট করে কেউ নিয়ে যেতে পারবে না। এখানে আপনার এখন হয়তো বাংলাদেশে ধরুন 1000 বিদেশি, কোরিয়ান এবং ইত্যাদি আছে, চাইনিজ ইত্যাদি আছে। এটা যদি 10,000 হয়ে যায় তাও কেউ বাংলাদেশকে নিতে পারবে না, একটা ধূলিকণা পর্যন্ত নিতে পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু এগুলোকে একটা ইস্যু বানিয়ে, একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে তার বাহবা কুড়ানো কোনো দরকার নেই। দেশের মঙ্গলের জন্যে, দেশের কর্মসংস্থান, আমাদের দেশে যে সমস্ত লক্ষ আপনার আনএমপ্লয়েড ইয়েরা আছে, বেকার যে সমস্ত কর্মীরা আছে আর কি, তাদের জন্য আপনি কিছু সত্যিকার অর্থে যদি কিছু চিন্তা করেন, তাহলে অনেক কিছু আপনাকে নতুন করে ভাবতে হবে। ওই পুরানো ভাবনা চিন্তা নিয়ে যে বিদেশি আনলাম আর প্রশিক্ষণের ব্যবস্থা বিদেশের হাতে দিয়ে দিলাম, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে না। এই দেশকে আল্লাহই রক্ষা করবেন, এবং এই দেশের জনগণ এই সমস্ত ব্যাপারে যথেষ্ট সচেতন আছে। তো অতএব আমি মনে করি এই ব্যাপারটা সরকারের উচিত, যে কথাটা আজকে আলোচনার মধ্যে আসছে, উনি যে প্রস্তাবগুলো বললেন আর কি, চমৎকার বলেছেন, এবং সেগুলা আমাদের বর্তমান সরকার যেটা ক্ষমতায় আসলো, তারা নতুন ভাবনা চিন্তা করবে। আর শুধুমাত্র ওই গতানুগতিকভাবে যেভাবে চলে আসছে সেভাবে চালাতে থাকলাম, তাহলে কোনো পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হবে না। এখন অন্যান্যরা, জাপান আর শ্রীলঙ্কা আর অমুক এরা, এই সমস্ত ইন্ডিয়া, এরা বাজার দখল করছে। পরে দেখা যাবে আরও কিছু দেশ এই দক্ষিণ পূর্ব এশিয়াতেই দাঁড়িয়ে গেছে, থাইল্যান্ড বা এরা যারা আর কি, তারা এই কাণ্ড করে, তারাই এখন পাঠাতে শুরু করেছে। আচ্ছা, তো এটাই আর কি, এটা উচিত সরকারি পর্যায়ে এটা সিরিয়াসলি এটা দেখা উচিত। আর অবশ্য সরকার থেকে প্রায় বলা হয় যে আমরা নতুন বাজার খুঁজতেছি। হ্যাঁ, নতুন বাজার খুঁজবেন, কিন্তু নতুন বাজারে যেতে হলে পরে তো আপনাকে এটা সর্বাগ্রে দেখতে হবে যে আমি বাজারে কি পণ্য নিয়ে যাচ্ছি, আমি যে পণ্যটা, অর্থাৎ শ্রমিক যাদেরকে নিয়ে যাচ্ছি, তারা তাদের অবস্থানটা কোথায়, তারা অন্যান্য আমার যে সমস্ত প্রতিযোগী দেশ আছে সেই সমস্ত দেশের তুলনায় তাদের অবস্থানটা কোথায়। আমরা নিশ্চয়ই অনেক পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি, এবং সেটা দূর করতে হলে উদ্যোগটা যত শিগগির সম্ভব নিতে হবে, এবং এটা সম্ভব বর্তমান সরকারের জন্য, কারণ এরা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এসছেন, এবং এরা একটা, তাদের কতগুলা অঙ্গীকার আছে যেগুলা তারা পূরণ নিশ্চয়ই করবেন, এবং তা করতে গেলে পরে জনসমর্থন তারা নিশ্চয়ই পাবেন। তারা এমন কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস নাই যে জনগণ তাদেরকে বিশ্বাস করবে না। ডক্টর জালাল সিকদার, আমরা যে নতুন শিক্ষামন্ত্রী পেয়েছি, আপনি যেটা বলছিলেন যে আমরা যদি দক্ষ করতে চাই, জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে চাই, তাহলে তাদের আসলে ছোটোবেলা থেকে, অর্থাৎ প্রাইমারি এডুকেশন থেকেই সেটা করা উচিত। তা আপনার কি মনে হয় না যে এই যে প্রবাসী খাত, এত বিশাল একটা খাত, গুরুত্বপূর্ণ একটা খাত, এদেরকে দক্ষ করে গড়ে তুলতে হলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করা উচিত, এবং শিক্ষা কারিকুলামে এটা অন্তর্ভুক্ত করা উচিত যে এরকম একটা খাত আছে, এই প্রশিক্ষণ দরকার বা সেইভাবে তৈরি করা দরকার? না, একটা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার আমলে যখন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাদ যখন আপনার শিক্ষামন্ত্রী প্রথমে ছিলেন,
তখন উনি একটা প্রস্তাব দিয়েছিলেন, আমি এটা পরে আর কোনো ফলো আপ করতে পারি নাই। সেটা হচ্ছে যে অনার্স লেভেলে যারা পড়াশোনা করবে তাদের একসাথে 2টা ডিগ্রি হবে, একটা হচ্ছে নর্মাল ডিগ্রি আর একটা হচ্ছে যে আপনার কারিকুলাম ডিগ্রি, মানে কারিগরি ডিগ্রিটা থাকবে। মানে আমি এটা খুব ইন্টারেস্ট ছিলাম যে এটা আসলে আউটকামটা কি, এটা আসলে কোনটা। আমার মনে হয় এটা সরকার দেখতে পারে জিনিসটা, যে মানে আমাদের মানে কারিগরি শিক্ষাটাকে আমরা আসলে কোন লেভেলে আমরা দিব। যেমন আমাদের ছোটবেলায় আমরা পেয়েছিলাম, আমরা যখন স্কুলে পড়াশোনা করেছিলাম আমরা একটা প্রাথমিক একটা পেয়েছিলাম, এখন এটা আমরা পেয়েছিলাম 6, 7, 8 পর্যন্ত আমরা পেয়েছিলাম কৃষি শিক্ষা যেটাকে আমরা বলা হয়। এখন ওই কনসেপ্টটাকে আবার রিভাইভ করা যায় কিনা, মানে এটাকে তো কৃষি আনতে হবে তা না, টেকনোলজিকে আবার ইউজ করা যায়, এআই মানে রোবোটিক্স যে কনসেপ্টগুলো যেটা হচ্ছে শিক্ষামন্ত্রী বলছে যে এটা করতে হবে, এগুলোকে আনতে হবে। তবে একটা জিনিস আমি আপনাকে মানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপনার প্রোগ্রামের মাধ্যমে এই সরকারকে, যেটা হচ্ছে কেন এটা গুরুত্ব দেওয়া উচিত। আপনার কিন্তু আগামী ভোট কিন্তু নির্ধারণ করবে কিন্তু প্রবাসী শ্রমিকদের ভোট। মানে এবারও কিন্তু অনেক এমপি কিন্তু আপনার জিতেছে প্রবাসী ভোটের মাধ্যমে, কারণ প্রায় 1 কোটির উপরে মানুষ কিন্তু বিদেশে থাকে। কাজে এই পর্যন্ত প্রায় 7 লক্ষ লোক কিন্তু আপনার ভোটিং রেজিস্ট্রি করেছিল পোস্টাল ব্যালটে, সামনেবারে কিন্তু এটা 50 লক্ষের দিকে যাবে। কাজে আপনি যদি এখনই যদি প্রবাসীদের জন্য প্রবাসী খাতকে যদি গুরুত্ব না দেন, এটাকে যদি খুব সিরিয়াসলি না ভাবেন, তাহলে কিন্তু আপনাকে ভাবতে হবে যে আগামীতে কিন্তু আপনি প্রবাসীর থেকে ভোট নাও পেতে পারেন। ওই কনটেক্সটেও আপনি যদি নির্বাচনে জিততেও চান পরবর্তী, এই প্রবাসী খাতকে আপনার স্পষ্ট আর গুরুত্ব দেওয়া উচিত। জি, ধন্যবাদ ডক্টর জালালউদ্দিন শিকদার এবং একটা সেন্টেন্স বলি। জি বলেন। যে কথাটা উনি বললেন সেটার খেয়ে ধরে বলতেছি, গতানুগতিক পদ্ধতিতে যদি বর্তমান সরকারও যদি চলতে চায়, বলে ঠিক আছে, গত বছর কত জিজ্ঞেস ছিল, বলে 5,000, তো ঠিক আছে এবার 10,000 করো। দেখা গেল যে এটা না, যে কথাটা উনি বললেন এটাকে নতুন করে ভাবতে হবে এবং নতুন কিছু করতে হবে, নিশ্চয়ই তাতে। জি, ধন্যবাদ মোফাজ্জল করিম এবং ডক্টর জালাল শিকদার, অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথি আজকে অত্যন্ত চমৎকারভাবে বললেন যে আমাদের প্রবাসী খাতকে যদি আমরা আরও শক্তিশালী করতে চাই, অভিবাসন খাতকে আরও শক্তিশালী করতে চাই, আমাদের রেমিটেন্সের প্রবাহ যদি বৃদ্ধি করতে চাই, তাহলে কী ধরনের কাজগুলো করা দরকার। আশা করি আমাদের এই আলোচনাগুলো নতুন সরকারে যারা রয়েছেন তারা শুনবেন এবং সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।